কাণ্ড, আজকে সাজুগুজু করে মডার্ন কাপড় চোপড় পরে মাদ্রাসায় যাচ্ছি। ম্যাডাম, ওকে প্রতিদিন কত বকাঝকা করে, কিন্তু ও কারো কোনো কথাই শোনে না। সবসময় সাজুগুজু করে আর মডার্ন ড্রেস পরে মাদ্রাসায় যায়। ঠিক বলেছ মাইসা, আমি ওকে কম বলেছি যে এইসব পোশাক পরে না আসার জন্য, কিন্তু আমাদের কথা ও শুনতেই চায় না বলো। আমরা যদি বেশি কিছু বলতে চাই তাহলে তো রাগ করে চলেই যায়। কি ব্যাপার, তোমরা তিনজন এখানে দাঁড়িয়ে কি বিষয় নিয়ে আলোচনা করছো? ও, আমার সাজগোজ তোমাদের পছন্দ হয়নি তাই না? হ্যাঁ হ্যাঁ, হবেই না তো। আমি সাজগোজ করি এটা তো তোমরা চাও না। সব সময় আমাকে দেখে হিংসা করো, কারণ তোমাদের থেকে আমাকে বেশি সুন্দর লাগে। এজন্য তোমাদের খুব হিংসে হয় তাই না? কি মনে করেছো আমি কোনো কিছু বুঝি না? মিলি, তুমি কি কোনোদিনও ভালো হবে না? মাঝখান থেকে এসে একটা কথা বলে দিলে। আমরা কি এখানে তোমার সাজগোজ নিয়ে কথা বলেছি? হ্যাঁ হ্যাঁ, তোমরা অবশ্যই আমার সাজগোজ নিয়ে কথা বলেছো। আমি বেশি বেশি সাজগোজ করি, এটা তো তোমাদের পছন্দ না। আমি সেটা ভালো করেই বুঝি। ভালো করে যেহেতু বোঝো, তাহলে সাজগোজ কেন করো বলো তো? ইসলাম ধর্মে তো সাজগোজের কোনো অস্তিত্ব নেই। ইসলামে বলা হয়েছে নারীদের পর্দা করা ফরজ, আর পর্দা যেহেতু ফরজ বিধান, সেটা আমাদের অবশ্যই পালন করতে হবে। আর তুমি পর্দার বিরুদ্ধে গিয়ে সাজগোজ করে মডার্ন ড্রেস পরে মাদ্রাসায় যাও, এটা কি ঠিক বলো তো? কোনটা ঠিক কোনটা ব্যাঠিক সেটা কি আমার তোমার কাছ থেকে শিখতে হবে নাকি? হ্যাঁ, পর্দা করলে তো একদম খ্যাত খ্যাত লাগে। তোমরা যেহেতু খ্যাত মেয়ে, এজন্য তোমরা পর্দা করো। আমি তোমাদের মতো খ্যাত মেয়ে না বাপু, আমি হচ্ছে মডার্ন মেয়ে। আর আমি এভাবেই প্রতিদিন মাদ্রাসায় আসবো, বুঝেছো? হ্যাঁ, তার জন্যই তো তুমি প্রতিদিন হুজুর আর ম্যাডামের কাছে বকা শোনো। তুমি যে এত বকা শোনো, তবুও তোমার লজ্জা হয় না। তুমি এইসব পোশাক পরে কেন আসো বলো তো? ম্যাডাম আর হুজুর আমাকে যতই বকুক না কেন, আমি এসব পোশাকই পরে আসবো, কারণ এসব পোশাক পরতে আমার খুব ভালো লাগে। আমি তো মাদ্রাসাতে পড়তেই চাই না, শুধু আব্বু জোড়াজুড়িতে আমি মাদ্রাসায় পড়ছি। তা না হলে আমি কবে স্কুলে ভর্তি হয়ে যেতাম। ওখানে তো কোনো পর্দার বিধানই নেই। ইস, কি যে মজা ওখানে। হ্যাঁ হ্যাঁ, যাও, তুমি ওই স্কুলেই পড়তে চাও। তোমার জন্য স্কুলই ঠিক আছে। তুমি স্কুলে পড়লে শুধু ইহকাল পাবে, কিন্তু পরকাল পাবে না। আমাদের এই জীবন তো 50 থেকে 60 বছরের জীবন, কিন্তু মৃত্যুর পরে যে অনন্তকালের জীবন পড়ে আছে, সেটা কি তুমি জানো না? পরেরটা পরে দেখা যাবে, ওসব নিয়ে আমি এখন ভাবি না। এই জীবনে তো আমাকে একটু সুখ করে যেতে দাও। ওকে কোনো কিছু বলো না তো ফাতেমা। ওকে কোনোদিন কোনো কিছু বলে কি লাভ হয়েছে? আমরা যেটা ওকে বলেছি ও তার উল্টোটাই সবসময় করেছে। চলো এখন আমরা মাদ্রাসায় যাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এরপর ওরা সবাই মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসায় আজও মিলির এমন মডার্ন পোশাক আর সাজগোজ দেখে সাবিহা ম্যাডাম তো ভীষণ রেগে গেল। কি ব্যাপার মিলি, তুমি আজকে এই ধরনের মডার্ন ড্রেস পরে মাদ্রাসায় এসেছো? তোমাকে কতদিন না বলা হয়েছে এইসব ড্রেস পরে মাদ্রাসায় আসবে না? তুমি আমাদের কোনো কথাই শোনো না কেন বলো তো? তোমাকে এত মানা করা হয়, তুমি ভেবেছোটা কি? হ্যাঁ ম্যাডাম, আপনারা আমাকে যতই বলেন না কেন, আমি এমন পোশাক পরেই মাদ্রাসায় আসবো এবং প্রতিদিন সাজগোজ করে আসবো। এতে যদি আপনাদের আমাকে পড়াতে ইচ্ছা করে তাহলে পড়াবেন, আর তা না হলে আমাকে মাদ্রাসা থেকে বের করে দিবেন। আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে মিলি, তোমাকে অনেক অনেক বলা হয়েছে, অনেক সময়ও দেয়া হয়েছে, তুমি আমাদের কোনো কথা শোনোনি। তুমি চলেই যাও, তোমাকে এই মাদ্রাসায় আর পড়তে হবে না। এরপর মিলি ক্লাস থেকে বের হয়ে যায় আর খুশিতে নাচতে থাকে। কি মজা কি মজা, আমাকে মাদ্রাসা থেকে বের করে দিয়েছে। এখন আমি স্কুলে ভর্তি হব, কি মজা। এদিকে সাবিহা ম্যাডাম ক্লাস থেকে বেরিয়ে গিয়ে প্রিন্সিপাল হুজুরকে সমস্ত কথা খুলে বলল। তারপর প্রিন্সিপাল হুজুর ফোন করে মিলির বাবা রমজান ব্যাপারীকে সমস্ত কথা খুলে বলল। এরপর নাচতে নাচতে মিলি যখন বাড়িতে চলে এলো, তখন রমজান ব্যাপারী তার মেয়েকে বলল, মিলি মিলি, এসব তুমি কি শুরু করেছ? তোমার জন্য কি আমি সমাজে মুখ দেখাতে পারবো না নাকি? তোমার জন্য আমার তো মান সম্মান কিছুই থাকছে না।
তোমাকে প্রিন্সিপাল হুজুর বারবার করে বলেছে শালীন পোশাক পরে মাদ্রাসায় যেতে, কিন্তু তুমি তার কথা শোনো না কেন? রোজ সাজগোজ করে আর মডার্ন ড্রেস পরে মাদ্রাসায় যাও কেন বলো তো? ও, এরই মধ্যে ফোন করে আপনাকে জানিয়ে দিয়েছে আব্বু? আমি আর ওই মাদ্রাসায় যাব না। তুমি আমাকে স্কুলে ভর্তি করিয়ে দাও, আমি স্কুলে পড়বো। স্কুলে পড়বে মানে? আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি আমি তোমাকে কোনোদিন স্কুলে ভর্তি করব না, তোমাকে মাদ্রাসাতেই পড়তে হবে। হ্যাঁ, আমি মাদ্রাসায় পড়বো, কিন্তু আমি মডার্ন ড্রেস আর সাজগোজ করেই মাদ্রাসায় যাব। এতে যদি হুজুর আমাকে মাদ্রাসায় পড়তে দেয় তাহলেই পড়বো। তোমার কথায় তো আর মাদ্রাসার নিয়ম পরিবর্তন হবে না। মাদ্রাসার একটা নিয়ম আছে, ওখানে পড়তে হলে পর্দা করেই পড়তে হবে। না, আমি কোনো দিন পর্দা করব না। মিলি, তুমি কিন্তু আমার রাগ উঠাচ্ছ। আমি কোনোদিন আমার মেয়েদের গায়ে হাত তুলিনি, তুমি আমাকে হাত তুলতে বাধ্য করো না। আব্বু, আপনি এখন জানতো, রাগ করবেন না। ও ছোট মানুষ, আমি ওকে বোঝাচ্ছি। আপনি যান আব্বু। ভালো করে ওকে বোঝাও রাদিয়ার মা, ও যেন আর এমন কাজ না করে। এমন করলে মেরে ওর চামড়া তুলে নেব, এই আমি বলে গেলাম। এই বলে রমজান ব্যাপারী সেখান থেকে চলে গেল। রমজান ব্যাপারী চলে যাওয়ার পর রাদিয়া ওর বোনকে বলল, বোন মিলি, শোনো, তোমাকে একটা হাদিস বলি। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা, যিনি দুনিয়া থেকে বেহেশতের টিকিট পেয়ে গিয়েছিলেন, কিন্তু দুনিয়া থেকে বেহেশতের টিকিট পাওয়ার পরেও একদিন শুধু নবীর সামনে সাজগোজ করেছিলেন। সেদিন নবী তাকে বলে দিয়েছিলেন, ফাতেমা, তোমাকে সাজগোজ করার জন্য এই দুনিয়াতে প্রেরণ করা হয়নি, তোমাকে এখানে প্রেরণ করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য। তুমি এসব কি শুরু করেছো? সেদিন ফাতেমা বিশ্বনবীর মুখের উপর আর কোনো কথা বলেননি। ওই যে সাজগোজ সেদিনই ছেড়ে দিয়েছিলেন, আর কোনোদিন তাকে সাজতে দেখা যায়নি। তাহলে তুমি এই হাদিস থেকে কি শিখলে বোন? যেখানে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে সাজগোজ করতে পারেনি, এবং যার দুনিয়া থেকে বেহেশতের টিকিট কনফার্ম হয়ে গিয়েছিল। আর এখানে আমি আর তুমি কে বলো তো? এর জন্য মৃত্যুর পরে খুব কঠিন শাস্তি হবে বোন, একটু বোঝার চেষ্টা করো। পরকালের জীবনে যে আমাদের হিসেব দিতে হবে। তুমি এমন কাজ করো না বোন, তুমি শালীনতার সহিত জীবন যাপন করো, তাহলে দেখবে পরকালে ইহকালে দুই জায়গাতেই সুখ পাবে। বোনের এমন কথা শুনে মিলি বুঝতে পারল আসলেই সে যা করেছে অন্যায় করেছে। তাই সে আস্তে আস্তে নিজেকে ঠিক করে নিল। এখন সে আর সাজগোজ করে না এবং শালীন পোশাক পরে মাদ্রাসায় যেতে শুরু করলো। আর মিলিকেও এখন সবাই ভালোবাসতে শুরু করলো। তো ছোট্ট বন্ধুরা, বুঝলে তো ইসলামে শালীন পোশাকের কতটা গুরুত্ব? আমাদের কখনো এমন পোশাক পরা উচিত না যেটা আমাদের পরকালের জন্য শাস্তির কারণ হয়ে দাঁড়ায়। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রসুলপুর মহল্লায় দুটো বন্ধু পরিবার বাস করত। একটি পরিবার হচ্ছে আব্দুল্লাহর, আর অন্য পরিবারটি হচ্ছে রমজান ব্যাপারী। রমজান ব্যাপারী আর আব্দুল্লাহ দুজনেই ছোটবেলার বন্ধু ছিল। তারা দুজনেই কঠোর পরিশ্রম করে একটি স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করায়। একদিনের কথা। বন্ধু আব্দুল্লাহ, আমাদের ব্যবসা তো আল্লাহর দয়ায় খুব ভালোই চলছে। হ্যাঁ ভাই, ব্যবসাটার জন্য আমরা কত পরিশ্রম করেছি বলো। আল্লাহ তাআলা সেই পরিশ্রমের সুফল এতদিনে আমাদের দিচ্ছে। ঠিক বলেছ ভাই, এখন আমাদের কর্মীর সংখ্যা অনেকটা বেড়ে গেছে, তাদেরকে প্রতি মাসে অনেক টাকা বেতন দিতে হয়। এর জন্য ব্যাংকে আমি একটা যৌথ অ্যাকাউন্ট করব ভেবেছি ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, করে ফেলো। যৌথ অ্যাকাউন্ট থাকলে তো ভালো, আমরা কেউ কারো অনুমতি ছাড়া টাকা উঠাতে পারবো না। এই জন্যই তো করতে চাচ্ছি ভাই। পার্টনারশিপে ব্যবসার মধ্যে বিশ্বাসটাই বেশি জরুরি। আচ্ছা ঠিক আছে, আমি আজ একবার ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টটা করে ফেলবো। তুমি শুধু একটা স্বাক্ষর দিয়ে দিও, আর তুমি এদিকের কাজটা সামলাও। আমি তাহলে ব্যাংকে গেলাম। আচ্ছা ঠিক আছে ভাই রমজান, সমস্যা নেই। এরপর রমজান ব্যাপারী সোজা ব্যাংকে চলে যায়, আর ব্যাংকে গিয়ে তার নামে একটা অ্যাকাউন্ট করে ফেলে। আর আব্দুল্লার কাছে ভুয়া একটা কাগজ নিয়ে এসে স্বাক্ষর নিয়ে নেয়। ভাই, ব্যাংক অ্যাকাউন্ট তো হয়ে গেল, এখন আমাদের আরো বেশি মন দিয়ে কাজ করতে হবে, আরো বেশি বেশি টাকা ব্যাংকে জমা করতে হবে, আরো নতুন নতুন ব্যবসা বাড়াতে হবে ভাই। চিন্তা করো না ভাই রমজান, এখন আমাদের পরিশ্রম আরো বাড়িয়ে দিতে হবে। এরপর আব্দুল্লাহ শ্রমিকদের সাথে দিনের পর দিন পরিশ্রম করত, আর রমজান ব্যাপারী অফিসের হিসাব নিকাশের দায়িত্ব পালন করত। আস্তে আস্তে তাদের ব্যাংকে টাকার পরিমাণ বাড়তে থাকে, আর রমজান ব্যাপারীরও লোভ জন্মাতে থাকলো। একদিন আব্দুল্লাহ রমজান ব্যাপারীকে বলল, ভাই রমজান, আমার কিছু টাকা লাগতো। আমার মেয়েটা দিন দিন বড় হচ্ছে,
ওর এখন বড় হওয়ার সময়, ওকে বাড়তি খাবার দেওয়া দরকার ভাই। আমার তো এই ব্যবসা ছাড়া আর কিছু নেই, দিনরাত আমি এখানেই পরিশ্রম করি। আরে না ভাই, ব্যাংকের টাকায় হাত দেওয়া যাবে না। তুমি অন্য কোনো ব্যবস্থা করে চলো। তুমি তো জানোই আমার স্বপ্ন হচ্ছে ব্যবসা আরো বাড়ানো। আমি টাকাগুলো অন্য ব্যবসায় ইনভেস্ট করে দিয়েছি। আব্দুল্লাহ তার বন্ধুর কথায় আর কিছুই মনে করে না। সে চিন্তা করে তার বন্ধু তো তার ভালোর জন্যই করছে। সে অনেক কষ্ট করে তার সংসার চালায়, কিন্তু তার সেই বন্ধু দিনের পর দিন আসলে তাকে ঠকাচ্ছে। সে ব্যাংক থেকে টাকা উঠিয়ে ইচ্ছে মতো খরচ করছে, যা মন চাচ্ছে তাই করছে। কিন্তু তার অন্য বন্ধু টাকা চাইতে গেলে তাকে আবোল তাবোল বোঝাচ্ছে। এভাবেই তাদের মধ্যে একদিন ঝগড়া সৃষ্টি হলো। ভাই রমজান, কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করছো না। আমরা দুজনেই খুব কষ্ট করে এই ব্যবসা প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছি। মাশাআল্লাহ, আমাদের আয়ও এখন বেড়েছে, কিন্তু তুমি এসব কি করছো ভাই? আমি কি করছি মানে? আমি যা করছি ভালোর জন্যই করছি। তোমাকে তো এই বিষয়ে কৈফিয়ত দেব না আমি। কি বলো ভাই? ব্যবসা প্রতিষ্ঠান তো আমাদের দুজনেরই, তাহলে কি এর হিসাব নেওয়ার অধিকার আমার নেই? হ্যাঁ, অধিকার আছে। তুমি শুধু ব্যাংকের টাকার হিসাব দেখবে, কিন্তু টাকা কোত্থেকে কিভাবে খরচ হয়েছে সেটা আমি বলতে পারবো না। আর তুমি যদি আমাকে বিশ্বাস না করতে পারো, তাহলে আমি আর তোমার সাথে থাকবো না। তুমি চাইলে আলাদা ব্যবসা করতে পারো। কি বলো ভাই? আমরা সেই ছোটবেলার বন্ধু, একসাথে আমরা ব্যবসা শুরু করেছি, আর তুমি এই সময় এসে এসব কথা বলছো? হ্যাঁ বলছি, আমার সাথে ব্যবসা করতে হলে আমার কথাতেই চলতে হবে। আমার কথাই শেষ কথা, আমি কারো কথা শুনতে পারবো না। এভাবে তো হবে না রমজান ভাই। পার্টনারশিপের ব্যবসায় তো একে অন্যের প্রতি জবাবদিহি থাকতে হবে, তা না হলে তো আমরা কাজে মন বসাতে পারবো না। কাজে মন বসাতে না পারলে চলে যাও, এখানে আমার কি করার আছে? এভাবেই তাদের মধ্যে ঝগড়ার সূত্রপাত হয়, এবং সেই সূত্রপাত থেকেই তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান আলাদা হয়ে যায়। তারপর তারা দুজন দুটো ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে। কিন্তু রমজান ব্যাপারী আগের ব্যবসার সমস্ত দক্ষ শ্রমিক হাত করে নিয়ে নিজের ব্যবসার কাজ করতে শুরু করে। আর আব্দুল্লার কাছে কোনো দক্ষ শ্রমিক ছিল না। আস্তে আস্তে আব্দুল্লার ব্যবসাও শেষ হয়ে যায়। সে এখন দিনমজুরের কাজ করে।